আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটা অ্যাসালম গ্রুপ থেকে একটা ইমেল পেয়েছি। ইমেল এবং অ্যাসালম গ্রুপের একটা চিঠি আমার কাছে এসেছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর অ্যাসালম গ্রুপ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে 12ই সেপ্টেম্বর 2024 এই তারিখে তারা একটা চিঠি দিয়েছেন। চিঠির সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট টু প্রোভাইড ফিনান্সিয়াল, social and legal support to recover business loss due to suspension of different accounts by the all scheduled banks for business operation of different companies of Asylum Group. এখন এখানে পুরো চিঠিতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের সাবজেক্টে বলা আছে তাদের প্রত্যেকটা ব্যাংক এখন সাসপেনশনে আছে। তাহলে আমরা কিন্তু 8 তারিখে গভর্নরের একটা বক্তব্য পেয়েছি। গভর্নর সাহেব বলেছেন, কোনো প্রতিষ্ঠান সেটা চারি মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা আসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে, যে বা অপপ্রচারই বলি বা অভিসন্ধিমূলকভাবে, যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এটা সত্যি নয়। হয়তো কোনো আইসোলেটের ক্ষেত্রে কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে করে ফেলতে পারে তাদের, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে ওনারা যে চিঠিটা লিখেছেন, 2 পৃষ্ঠার ওই চিঠিতে ওনারা উল্লেখ করেছেন 2 লক্ষ তাদের কর্মকর্তা কর্মচারী আছে যারা অলরেডি চাকরি হারানোর ভয়ে আছে, এবং তারা এই টোটাল সাসপেনশনের কারণে তারা কি পরিমাণ প্রবলেমে আছে সেটা বলা হচ্ছে। Due to suspension of different accounts by all scheduled banks and have taken few forceful action of different banks, the solvent companies of Asylum Group are now facing the following severe difficulties and incurring huge business loss. Suffering এর 8 নম্বর ক্লাসে বলা হচ্ছে having huge amount of balance in different form with First Security Islamic Bank, Global Islamic Bank, Union Bank and other scheduled banks have been still unable to utilize for settlement of bank liabilities and other payments. তারা বলছে তাদের হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা আছে, ব্যাংকে আছে। এখন আমি গত কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, তাও অ্যাসালম গ্রুপকে নিয়ে। যেহেতু চিটংয়ের একটা কোম্পানি, এই কোম্পানিকে নিয়ে মূলত কথা হচ্ছে, আর কোনো কোম্পানিকে নিয়ে কথা হচ্ছে না। স্বাভাবিকভাবে আমি অন্য কোম্পানির হয়ে কথা বলার সুযোগ হচ্ছে না। আমি শুধুমাত্র চিটংয়ের যেহেতু একটা কোম্পানি এবং চিটংয়ের অন্যান্য কোম্পানিগুলো নিয়ে যদি কোনো কথা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি যৌক্তিক কথা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কথা বলবো। তো এখন অ্যাসালম গ্রুপ থেকে বলা হচ্ছে তাদের অ্যাকাউন্ট সাসপেনশন, আর গভর্নর সাহেব বলছেন উনি এটা সাসপেনশন হয়নি। আমার পরপর দ্বিতীয়বারের মতো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমি অ্যাসালম গ্রুপের এই পর্যন্ত যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটা কিন্তু এরই মধ্যে আমরা অ্যাসালম গ্রুপের কোনো উত্তর পাইনি। আমরা খবর নিয়ে জেনেছি অ্যাসালম গ্রুপের ভাই ব্রাদার যা আছে সবাই দেশের বাইরে চলে গেছে, বাংলাদেশে কেউ নেই। বরং আছে হচ্ছে তাদের কিছু অভাগা কর্মকর্তা কর্মচারী, যাদের বিদেশ যাওয়ার সুযোগ নেই, যাদের চাকরির উপর নির্ভর করে, তাদের পরিবার সংসার সবকিছু নির্ভর করে। কিন্তু এইসব মানুষগুলো কি করবে? যদি আমার গভর্নর বলছেন এক কথা, আবার অ্যাসালম গ্রুপ থেকে বলা হচ্ছে আরেক কথা। আমি অ্যাসালম গ্রুপের সরাসরি চেয়ারম্যান সাহেব ওই দিন আমাকে একবার ফোন করেছিলেন। আমি একটু করে আপনাদেরকে এই জিনিসটাও জানিয়ে রাখি। অ্যাসালম মাসুদ সাহেব আমার ফোন করে বলতেছেন, ভাই এখন পত্রিকা উল্টেলে অ্যাসালম গ্রুপ ছাড়া কিছু নেই, এই জন্য আমি কোনো কিছু শুনি না, মানে কারোর সাথে কথাও বলি না। তো আমি ওনাকে কিউরিওসিটি বশত জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে ভোগ্য পণ্যের মধ্যে তেল, চিনি, গম এগুলো তো আপনি সবচেয়ে বেশি আনেন, তো এইবার ইম্পোর্ট করবেন না? তো উনি বলছেন আমি ইম্পোর্ট করব না। আমি তো করতে চাই, কিন্তু আমাকে তো গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে না, আমার এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কাজ করতে দিচ্ছে না। তা বলে যে আপনার ব্যাংকে টাকা থাকলেই তো দিবে। উনি বলছে আমাদের চিটংয়ের ভাষায় বলতে হাজার টালটিয়ে টিয়ে আছে ভাই, মানে টালটিয়ে টিয়ে আছে, মানে অনেক টাকা ব্যাংকে আছে। প্রথম আলো একটা রিপোর্টও করেছে তাদের ব্যাংকে 26,000 কোটি টাকার লিকুইড আছে। তো এটার সাথে এটা অনেকটা মিলে। কথা প্রসঙ্গে অ্যাসালমের মাসুদ সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যদি না করেন, যে পরিমাণ ইম্পোর্ট আপনি করতে পারবেন না, সেই ইম্পোর্টটা তো অন্য কেউ করতে পারে। তো উনি আমাকে যে উত্তরটা দিলেন, উনি বললেন যে ভাই এটা তো করতেও তো 6 মাস লাগবে। কিন্তু আমার যেটা প্রবলেম হয়েছে যে অ্যাসালম গ্রুপ যদি আজকে ইম্পোর্টটা বন্ধ রাখে, তাদের 5 লাইন যদি রেগুলার কন্টিনিউয়াস না থাকে, সেক্ষেত্রে হবে কি, এটা আমি এখানে খাতুনগঞ্জের বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে, বড় বড় ব্যবসায়ীর সাথে আমি কথা বলেছি। তারা বলছে যদি মাসুদ সাহেব যদি ইম্পোর্ট না করে,
সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যায় আমরা পড়ব। কারণ হচ্ছে চট্টগ্রামে বর্তমানে ভোগ্যপণ্যের কিন্তু গুদামজাতকরণ যেগুলো ছিল, এর মধ্যে অনেক 11টা উপজেলায় আমাদের বন্যা হয়েছে, আপনারা জানেন। ওই বন্যায় কিন্তু এমন অবস্থা যে ঘরের মধ্যে চাল ছিল, ডাল ছিল, ছিল, মরিচ ছিল, চিনি ছিল, তেল ছিল, কিচ্ছুই তারা রাখতে পারে নাই। 2 তলা ঘরে পর্যন্ত পানি উঠেছে এবং এখানে মানুষ অকাতরে দান করার জন্য ভোগ্যপণ্য যেগুলো ছিল প্রায় ওখানে দিয়ে দিয়েছে। এখন আগামীতেও দিতে হবে। তো আমাদের যে পরিমাণে ডিমান্ড আছে, আমার সাপ্লাই চেইনটা কিন্তু ঠিক থাকতে হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি। এছাড়া মাস্টার সাহেব আমরা বলছেন যে ভাই আমি হয়তো বন্ধ করব, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আরেকজন তো এটা ঠিক করতেও তো তার 6 মাস লাগবে। তো এখন যদি 6 মাস লাগে, তাহলে এই 2-3 মাস এগুলো করবো কি? এই 2-3 মাসে যেটা হবে সেটাই, সে কারণে আমি মূলত আপনাদের সামনে কথা বলা। আপনারা সবাই জানেন আমরা একটা ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তির নেতৃত্বে আমাদের বাংলাদেশে একটা সরকার পেয়েছে। এই সরকারের অধীনে আমাদের বেশ কিছু সংস্কার কর্মসূচি হবে, সেটা কিন্তু উনি সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। এবং ইতিমধ্যে 6টি কমিশন গঠন করা হয়েছে। ওই 6টি কমিশনের প্রধান যারা হয়েছেন তারা সবাই বাংলাদেশের এক বাক্যে তাদেরকে সবাই ভালো হিসেবে এক্সপেরিয়েন্স মানুষ এবং তাদের দ্বারা সম্ভব বলে অনেকেই বিশ্বাস করেন। এবং আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, যারা এখন ওনার মন্ত্রী পরিষদের বা উপদেষ্টা পরিষদে যারা আছেন, তারা সবাই কিন্তু 70-এর ঊর্ধ্বে, অনেকেই বেশিরভাগ মানুষ, এবং ওনাদের জীবনে তেমন কোনো কালিমা নাই। তাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে কিনতে পারবে এইরকম মানুষ মনে হয় বাংলাদেশে এখনো জন্ম হয়নি। আমার কেন জানি মনে হয়, আমি এতটুকু বুঝি যে এই মানুষগুলো অনেক সৎ পরীক্ষিত। এই মানুষগুলোকে দিয়ে আমাদের এই যে সংস্কারের জন্য 6টি বিষয় নেওয়া হয়েছে, এই সংস্কারগুলো আমরা 3 মাসের মধ্যে পাবো আশা করছি। এবং এই 3 মাসের জন্য যেটা চাওয়া হচ্ছে, এই 3 মাসের ভিতরে যদি আমাদের প্রতি বিপ্লবী চক্র, তাদেরকে অজনপ্রিয় করার এই সমস্ত পায়তারাগুলো হচ্ছে, এগুলো একটা অংশ আমার মনে হয় শুধুমাত্র যদি দ্রব্যমূল্য দিয়ে যদি ডিস্টার্ব করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সংস্কার কর্মসূচি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমার মনে হয়। কারণ সাধারণ মানুষ আপনার সংস্কার এগুলো কিচ্ছু বুঝে না। সাধারণ মানুষ মনে করবে আমি চালের কেজি যদি আমার গত মাসের তুলনায় যদি আমার 20 টাকা বেড়ে যায়, আপনার এই সমস্ত সুন্দর কথা কোনো পাত্তাই দিবে না। কারণ এখনই যে অবস্থা দ্রব্যমূল্যের যে পরিমাণে বেড়ে গেছে, সেই জায়গায় যদি আমার সামাজিক স্টেবিলিটি, এই জিনিসগুলো যদি ঠিক রাখতে না পারি, আমি জানি না এটা প্রবলেম হবে কিনা। আমি কোনো অবস্থায় এই বড় বড় উপদেষ্টা পরিষদ যারা পরীক্ষিত মানুষ, এই মানুষগুলোকে আমি জ্ঞান দিতে যাব না, বাট আমি একটু আপনাদেরকে নজরে রাখতে দিব। আমি বলতে চাচ্ছি না যে এসএলএম গ্রুপ কোনো অন্যায় করেনি। আমার এই বক্তব্যের পিছনে কোনো অবস্থায় আপনারা কেউ ধরে নেবেন না যে আমি এসএলএম গ্রুপের হয়ে এসএলএম গ্রুপকে ফেরেশতা বানাচ্ছি, এটাও কিন্তু আপনারা কখনো আমাকে বলবেন না। সাংবাদিক হিসেবে আমাদের কতগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে। আমরা শুধু নেগেটিভ কথা বলে যাব, সেটা হতে পারে না। আমাদের কিছু পজিটিভ কথাও বলতে হবে মাঝে মধ্যে, যদি এটা সমাজের উপকার হয়। আমার মনে হয় উপদেষ্টা পরিষদের যে বর্তমানে যে কয়েকটা সংস্কার কর্মসূচির জন্য নেওয়া হয়েছে, এই সংস্কার কর্মসূচিগুলো নিতে গেলে আমার রোড লেভেলে যে জিনিসটা করা দরকার, যে জিনিসটা স্টেবল রাখা দরকার, একটা হচ্ছে দ্রব্যমূল্য, আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই জিনিসগুলো যদি বাংলাদেশের মানুষ না পায়, সেক্ষেত্রে আমরা জানি না আপনাদের সংস্কার কর্মসূচি কতটা গিয়ে হবে। আমি কায়মানুবাক্যে আমি এটা আশা করি যে আমার ধারণা ভুল প্রমাণিত হোক, আশঙ্কা ভুল প্রমাণিত হোক, আমার দেশে একটা সুন্দর জীবনযাপন করার মতো সবকিছু হোক। আমি আসলে মাসুদ সাহেবের এই চিঠিটা যে একদম 100% সত্য কথা বলেছে সেটাও আমি বলবো না, কিন্তু এগুলো বিবেচনা করার দাবি রাখে। কারণ এটা একটা ছোট গ্রুপ না, এটা অনেক বড় গ্রুপ। এই সমস্ত বড় বড় গ্রুপগুলো যদি একত্রে চেষ্টা করে, এরা যদি ইল মোটিভ থাকে, তারা কিন্তু যে কোনো সরকারকে বিপদে ফেলতে পারে, অজনপ্রিয় করে ফেলতে পারে। এগুলো কিন্তু আমরা জানি। তো এই কারণে আমি বলছি, এই চিঠিটা পাওয়ার পরে এই আশঙ্কাগুলো আপনারা সরকার একটু বিবেচনা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।